বিদ্যাকে মারার হুমকি দিলে সবার সামনেই ফাগুনকে থাপ্পড় মারলো রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে কাশ্যপ ব্যানার্জি আর বলতে থাকে, আপনাকে আমার বাড়িতে আসতে হবে এই মাত্র আর এক্ষুনি। তখন রাজদীপ বলতে থাকে, কেন, কি দরকার, আমি ওখানে কেন যাব, কোনো দরকার থাকলে আপনি ফোনেই বলতে পারেন। তখন তখন দেখা যায় ফাগুন ফোনটা নিয়ে বলতে থাকে, আঙ্কেল আপনি এক্ষুনি আসুন, তা না হলে কিন্তু আপনাকে পথে বসতে হবে। এই কথাটুকু শুধু বললাম, এখন আপনি আসবেন কিনা সেটা আপনার ব্যাপার। এটা এইটা বলেই ফোনটা কেটে দেয় ফাগুন। এরপরে দেখা যায় চিন্তায় পড়ে যায় রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ বলতে থাকে, ওই মেয়েটা এটা কি বললো, আমাকে আমাকে যেতে হবে। এরপরে দেখা যায় রাজদীপ তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় ব্যানার্জি বাড়িতে এলে তখন তখন শ্রাবণ, কপিল, ফাগুন ও কাশ্যপ ব্যানার্জি চারজনে বসে আছে। ঠিক তখনই রাজদীপকে দেখে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বসুন মিস্টার চ্যাটার্জি, বসুন, আপনার সঙ্গে একটা দরকারি কথা ছিল, এই জন্যই আপনাকে ডাকা। তখন দেখা যায়, কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ বলতে থাকে, কি এমন দরকারি কথা যার জন্য আমাকে এত তাড়াতাড়ি আসতে বললেন আপনি, ফোনেও তো বলা যেত তাই না? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ বলা যেত, কিন্তু কিন্তু বলিনি আপনাকে, সামনাসামনি বলাটাই বেটার হবে। শুনছি আপনি আপনি তো দেখছি খুব ভালোই বৌমার সঙ্গে মিলে যাচ্ছেন, এভাবে এভাবে মিলে গেলে কিন্তু হবে না। তখন ফাগুন বলতে থাকে, শুনুন, আপনি যদি সবকিছু ভুলে যান আর বিদ্যাকে পুত্রবধূ হিসেবে মেনে নেন না, তবে আপনাদের চ্যাটার্জি বাড়িও থাকবে না, চ্যাটার্জি বাড়ির লোকজনও থাকবে না, আর ওই বিদ্যাও থাকবে না। বিদ্যাকে আমি এমন জায়গায় উবিয়ে দেব, কখনোই বিদ্যাকে আর খুঁজে পাবেন না আপনারা। এ কথাটা মাথায় রাখবেন। আমি ও বাড়ির বউ না হতে পারলে ও বাড়িতে কেউ থাকতে পারবে না, ও বাড়ির বউ কেউ হতে পারবে না। এমনকি আমার বোন বিদ্যাও নয়। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার নামের সঙ্গে তোমার কোনো মিল নেই। তুমি তো অগ্নি শিখার মতো জ্বলছো, আর তোমার নাম ফাগুন। এটা মানায়নি গো, তোমার নামের সঙ্গে তোমার চরিত্রটা মানায়নি। তুমি যা মেয়ে, তোমার সঙ্গে এই নামটা কেমন যেন একটা অদ্ভুত হয়ে গেছে। নামটা তো একটা ভদ্র মেয়ে, একটা সভ্য মেয়ের নাম দিয়েছে, কিন্তু তোমার ব্যবহার মোটেও ভদ্র নয়, তোমার ব্যবহার মোটেও সভ্য নয়। তুমি অভদ্রের মতো কথা বলছো। তুমি বুঝতে পারছো না যে আমি তোমার থেকে বয়সে কতটা বড়, তারপরেও তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? তখন ফাগুন বলতে থাকে, অবভিয়াসলি আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন, আমি আপনার সঙ্গে এভাবেই কথা বলবো। আর আপনি যাই বলুন না কেন, আমাকে আমাকে আমার কথাগুলো বন্ধ করতে আপনি বাধ্য করতে পারবেন না। আর আপনাকে আমি বলে দিচ্ছি, এটাই লাস্ট চান্স। আপনি যদি কোনোভাবে বিদ্যাকে আপনার বাড়ির বউ হিসাবে মেনে নেন, আর আপনি যদি আমাকে ও বাড়িতে না ঢুকাতে পারেন, তবে আপনার সঙ্গে আমাদের যত যত বিজনেস সম্পর্ক সব বন্ধ হয়ে যাবে। আপনাকে দেউলিয়া বানিয়ে দেওয়া হবে, আপনাকে পথে বসিয়ে দেওয়া হবে। কথাটা মাথায় রাখবেন। তখনই দেখা যায় রাজদীপ বলতে থাকে, এটা তো আমার বলার কিছুই নেই আর করার কিছুই নেই। রাজদীপ বিদ্যাকে ভালোবাসে, বিদ্যাকে বিয়ে করেছে, এতে এতে তো আমার বলার কোনো কথা নেই। তুমি বুঝতে পারছো না যে ও আমার ছেলে ওকে ভালোবেসে বিয়ে করেছে, আমি বললেই কি ওকে ছেড়ে দেবে? তখন এ কথা শুনে দেখা যায় তখন এ কথা শুনে ফাগুন বলতে থাকে, অবশ্যই ছাড়তে হবে, তা না হলে বিদ্যাকে মরতে হবে। বিদ্যাকে আমি একদম মেরে ফেলবো, পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব থাকবে না। এ কথা শুনে রেগে যায় রাজদীপ চ্যাটার্জি। রেগে গিয়ে ফাগুনকে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে বিদ্যাকে মারার কথা বলো? তখন এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বাবা, আপনি কি স্নেহে মেতে উঠলেন নাকি? ওকে কি নিজের মেয়ে বলে স্বীকৃতি দিয়েছেন? আপনি কি ওর পিতৃত্ব ফলাচ্ছেন এখানে? তখন এ কথা শুনে ফাগুন বলতে থাকে, হাতটা বেশি নড়াবেন না, বেশি নড়ালে কিন্তু সমস্যা আছে। হাতটা ভেঙে ঘুরিয়ে দিতেও 2 মিনিটও সময় লাগবে না আমার। এই কথাটুকু শুধু হিন্ট দিয়ে গেলাম। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, ছি, ফাগুন, তোমার মুখে ভাষা কি জঘন্য। মিস্টার ব্যানার্জি, আপনার মেয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছে, এরকম করে ব্যবহার করছে, আপনি ওকে কিছু বোঝাবেন না, কিছু বলবেন না? তখন এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, কি বলবো, আমার মেয়ের মনে কষ্ট আছে তাই বলছে।
আপনারা আপনারা যেভাবে আমার মেয়েটাকে ঠকিয়েছেন, এরপরে এরপরে আমার মেয়ে আপনাদের সঙ্গে কথা বলছে, এটাই তো বেশি। তখন তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, এখানে কিন্তু আমি নিজ ইচ্ছায় আসিনি। আপনি আমাকে ফোন করেছিলেন, জোর করেছিলেন, বিধায় আমি এখানে এসেছি। আপনার যদি কোনো দরকার থাকে, কোনো কথা বলার থাকে, আপনি বলতে পারেন, আমাকে আসতে হবে। তখন তখন এ কথা শুনে ফাগুন বলতে থাকে, কেন, আপনার বৌমা কি আপনার জন্য রান্না বান্না করে রেখেছে? সেগুলো দিয়ে তো খেতে হবে, তাই না? তখন রাজদীপ বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি যদি বলো যে বিদ্যাকে আমি মেনে নিয়েছি, তবে আমি মেনে নিয়েছি। মেয়েটা মেয়েটা বেশ ভালো। তোমরা ওকে দুধছাই করতে পারো, কিন্তু আমি ওকে একবার দেখে বুঝে গেছি যে ওর মনটা অনেক নরম। ও শুধু তোমাদের ভালোবাসা চেয়েছে, এর বেশি আর কিছুই নয়। আমার জানা মতো ভালোবাসা চাওয়াটা তো কোনো অপরাধ নয়। প্রত্যেকটা মেয়ের জীবনে ভালোবাসার একটা একটা জায়গা থাকে, আর সেটা বিদ্যা পূরণ করেছে আমার ছেলেকে দিয়ে। তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, আপনার ছেলেকে দিয়ে আমার ভালোবাসার জায়গাটা আমি পূরণ করতে চেয়েছিলাম, আর সেই স্বপ্নটা আপনি আমাকে দেখিয়েছিলেন। তবে আজকে কেন নিজের হাতে আমার স্বপ্নটা ভেঙে দিতে চাইছেন বলুন? তখন রাজদীপ বলতে থাকে, শুধু যারা যারা সংসার করবে, যারা একসঙ্গে থাকবে, তাদের দুজনের মনের মিল না হলে আমরা কি করব বলো? তোমাকে হৃদ ভালোবাসে না। হৃদ তো তোমাকে আগে থেকে ভুলে আসছে। বিয়ের আগেও তোমাকে অনেকবার বলেছে যে আমি কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো না। তারপরেও তুমি শোনোনি। তুমি বলেছো তুমি ওকেই ভালোবাসবে, ওকেই বিয়ে করবে। তুমি বিয়ে করতে চাইলেও আমার ছেলেটা তো আর জীবনটা এভাবে এভাবে কাটিয়ে দিতে পারবে না। তার কারণে ওর যেটা ভালো হয়েছে, ওর যেটা সিদ্ধান্ত নিতে ইচ্ছে করেছে, ও নিয়েছে। তখন এ কথা শুনে ফাগুন বলতে থাকে, আর আপনি আপনি সেটাতে ওকে সহায় করছেন। আপনিও না ওকে ওকে সাহায্য করছেন, তাই তো? তখন দেখা যায় এ কথা শুনে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি যেটা মনে করবে ফাগুন, তোমার সঙ্গে অযথা কথা বাড়ানোর আমার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলছি যে আমি কি করব? যেহেতু রিত নিজে পছন্দ করে নিয়ে এসেছে বিদ্যাকে আমি কোনোভাবে বের করতে পারবো না। তখন এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তবে তবে এটাও মাথায় রাখবেন, আমিও কিন্তু আপনাকে ছাড়বো না। আমিও কিন্তু কলেজটা যদি তৈরি না হয়, তবে আমি আপনার মাথার উপর থেকে হাতটা তুলে নেব। আমি যদি আপনার বিজনেস থেকে নিজেকে সরিয়ে ফেলি, বিজনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কোনো জ্ঞান আছে? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আপনি আপনার আর আমার প্রফেশনাল লাইফের মধ্যে পার্সোনাল লাইফকে নিয়ে আসছেন, পার্সোনাল লাইফকে গুলিয়ে ফেলছেন। এভাবে এভাবে প্লিজ মিস্টার ব্যানার্জি, নিজেদের পার্সোনাল লাইফকে গুলিয়ে ফেলবেন না। এরকম করে গুলিয়ে ফেললে আমাদের নিজেদেরই ক্ষতি। নিজের মেয়েকে নিয়ে দর হাঁকবেন না। ওটাও আপনার মেয়ে, এটাও আপনার মেয়ে। ফাগুন যেমন আপনার মেয়ে, বিদ্যাও কিন্তু আপনারই মেয়ে। তখন এই কথা শুনে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি আমি বিদ্যাকে নিজের মেয়ে বলে মানি না। আমি ওকে মানবো না। ও আমার মেয়ে হতে পারে না। যদি ও আমার মেয়ে হতো, তবে আমার কথা মতোই চলতো। তখন রাজদীপ বলতে থাকে, আচ্ছা বলুন তো, আজকে যদি মিসেস তোষা ব্যানার্জি না থেকে বিদ্যার মা থাকতো, আপনি কি তবে বিদ্যার মায়ের সামনে এভাবে বলতে পারতেন যে আপনি আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন না, ওই মেয়েটাকে নিজের পিতৃ পরিচয় দিতে পারবেন না? আপনি কি এটা বলতে পারতেন বলুন? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। আপনি কেন আমাদের পারিবারিক সমস্যার মধ্যে কথা বলছেন? তখন রাজদীপ বলতে থাকে, অবশ্যই বলতে হবে। আপনি তো আপনার পারিবারিক সমস্যার মধ্যে আমাকে ঢোকাচ্ছেন, আমাকে বারবার ঢোকাচ্ছেন। তখন দেখা যায় বলে রাজদীপ সেখান থেকে বেরিয়ে যায়, আর বাড়িতে আসার জন্য গাড়িতে উঠে বসে। ড্রাইভারকে বলে, আমাকে বাড়ি দিয়ে চলো। এরপরে দেখা যায় এদিকে দেখা যায় বিদ্যা পৃথাকে বলতে থাকে, আমি জানেন, ছোট থেকে বড় হয়েছি। আমি অনেক চেয়েছি যে আমার বাবার হাত ধরে আমি হাঁটবো। সবাই কেমন নিজেদের বাবার সঙ্গে ঘুরতে বেরোয়, কত সুন্দর হেঁটে বেড়ায়। আমি চাইতাম যে সবাই যেরকম করে তাদের বাবার সঙ্গে ঘুরে বেড়ায়, আমিও একদিন আমার বাবার সঙ্গে ঘুরে বেড়াবো। কিন্তু কখনোই আমার বাবা কাশ্যপ ব্যানার্জি আমাকে আমার হাতটা ধরতে দেয়নি, আমাকে কাছে টেনে নেয়নি। যদি আমার মা বেঁচে থাকতো, আমার মার যদি কিছু না হতো, তবে কি উনি আমাকে এরকম করতে পারতো? আমাকে কি ওনার মেয়ে বলে মেনে নিত না? তখন এই কথাগুলো শুনে দেখা যায় পৃথা অবাক হয়ে যায়। বিদ্যার কথাগুলো শুনে পৃথার চোখে পানি এসে যায়। পৃথা বলতে থাকে, একদম কাঁদবে না বিদ্যা, একদম কাঁদবে না।
তুমি চিন্তা করবে না, তুমি চিন্তা করবে না যে তোমার তোমার বাবা নেই। তুমি তুমি তোমার শ্বশুরমশাইকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। কোনো সমস্যা হবে না তখন। তখন দেখা যায় এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি তো জানি যে মিস্টার রাজদীপ চ্যাটার্জি অতটাও খারাপ মানুষ নন। উনি শুধু গম্ভীর হয়ে থাকে কারণ ওনার মাথায় অনেকটা প্রেশার। এর কারণে উনি এতটা গম্ভীর হয়ে থাকে। কিন্তু উনি অনেক অনেক ভালো মানুষ। ওনাকে দেখে বোঝা যায় যে উনি অনেক ভালো মানুষ, বাচ্চাদের সঙ্গে খেলতে পছন্দ করেন। তখন এই কথা শুনে দেখা যায় তখন পৃথা বলতে থাকে, তুমি তুমি যেমনটা বলছো হয়েছে, শ্বশুরমশাইয়ের অনেক গুণগান করেছো। এরপরে ঠিক তখনই রাজদীপ এসে বলতে থাকে, কি হয়েছে, তোমরা আমাকে নিয়ে কি কথা বলছিলে? কি হলো পৃথা? ও আমাকে নিয়ে কি কথা বলছিল বলো? তখন এ কথা শুনে দেখা যায় সবকিছু সবকিছু বলে দেয় পৃথা। পৃথা বলতে থাকে, ওর বাবা নাকি ওকে ছোট থেকে কখনো কখনো কোলে তুলে নেয়নি, কখনো কখনো ওকে ছোট থেকে ভালোবাসেনি, কোথাও ঘুরতে নিয়ে যায়নি, নিজেকে বাবা বলে দাবি করতে দেয়নি। আর সেটাই বলছিল তখন এ কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি তুমি প্লিজ এসবের মধ্যে নিজেকে জড়িও না বিদ্যা। তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে ওরা মেরে দেবে। তুমি তুমি আমাদের বাড়ির বউ হয়ে সারা জীবন থেকে যাও, আমার কোনো আপত্তি নেই। তুমি প্লিজ কলেজের জন্য আর কিছু করো না, কলেজের পিছনে যাওয়ার চেষ্টাও করো না। তখন এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, কেন আপনারা কি ভয় পাচ্ছেন যদি প্রফেসর বিবি গিয়ে আপনাদের সকল রহস্য ধরে ফেলে? তো তাই কি ভয় পাচ্ছেন? তখন রাজদীপ বলতে থাকে, প্লিজ প্লিজ বিদ্যা, আর কখনো এসবের মধ্যে যেও না। এসবের মধ্যে গেলে তোমাকে ওরা মেরে দেবে। ওরা ওরা তোমাকে মারার প্ল্যান করছে, বিশ্বাস করো। আমি আর তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি প্লিজ কলেজ থেকে বেরিয়ে এসো, কলেজে আর কখনো যেও না। তখন বিদ্যা বলতে থাকে, কলেজে তো আমি অবশ্যই যাব, অবশ্যই কলেজে যাব। দেখি আমাকে কলেজে যাওয়া থেকে কে আটকায়। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি বুঝতে পারছো না বিদ্যা, এরা এরা সবকিছু প্ল্যান করে করছে, সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে। যদি যদি আমরা কলেজে পৌঁছাই, তুমি যদি সেখানে পৌঁছাও, তবে হয়তো বা এরা কোনো গন্ডগোল পাকিয়ে দেবে আর তোমাকে ফাঁসিয়ে দেবে। হয় তোমাকে ফাঁসিয়ে দেবে, তা না হলে সেখানে তোমাকে মেরে ফেলবে। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার আমার কেউ কিচ্ছু করতে পারবে না। এটা আমি খুব ভালো করে জানি। আমাকে আমাকে কেউ ছুঁতেও পারবে না। তখন এই কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি বুঝতে পারছো না বিদ্যা, তোমার পেছনে কত বড় ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে। এভাবে এভাবে যদি ষড়যন্ত্রের জাল বিছানো হয়, প্রতিনিয়ত তোমাকে মারার চেষ্টা করা হয়, তবে তো ওরা তোমাকে মেরে ফেলবে। আর আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে। আমার ছেলেটাকে কখনো ধোঁকা দিও না, ওকে কখনো কখনো ছেড়ে যেও না, কখনো কষ্ট দিও না। ছেলেটা তোমার জন্য নিজের জীবন বিপন্ন করতেও দুবারও ভাববে না। তোমার জন্য সবকিছু করতে পারে, সবকিছু।